বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যে আসলে টাইগার্সের আন্ডারে এই প্র্যাকটিসটা চলছে। তো টাইগার্সের আসলে গোলটা কি, আমাদের মেইন গোলটা হচ্ছে যে সারাটা বছর প্র্যাকটিস করানো। ন্যাশনাল পুলে যারা আছে, সেটা টি-20 হতে পারে, সেটা ওয়ানডে হতে পারে, সেটা রেড বলে হতে পারে। তো এইটা মাথায় রেখেই সারা বছর প্র্যাকটিস হবে। এটা কখনো ছোট গ্রুপে হবে, কখনো 1-to-1 হবে, কখনো একটু বড় গ্রুপে হবে। তো এটা মাথায় রেখেই আসলে সারা বছর কীভাবে প্র্যাকটিস করানো যায় এবং ভালো অবস্থায় প্রিপারেশনের জন্য তারা থাকতে পারে এবং এখানে যে পারফর্ম করতে পারে, এটাই হচ্ছে টাইগার্সের মেইন গোল। তো এখন আসলে দুইটা ভাগে ভাগ হয়ে টাইগার্সের প্রোগ্রাম চলছে। যারা অস্ট্রেলিয়াতে যাবে, ফার্স্টে টি-20 ম্যাচ আছে, তারা আসলে আপনারা জানেন যে চিটাগাংয়ে যে করছে ওইটার টি-20 প্রিপারেশন নিচ্ছে। আর যারা বাকি এখানে আছেন তারা আসলে লাল বলের প্লেয়ার, আপনারা জানেন যে মুশফিক, সাদমান, মমিনুল, খালেদ, যারাই আছেন না কেন, তারা এখানে আসলে লাল বলের প্রিপারেশন নিচ্ছে। যে লাল বলের জন্য আমরা জানেন যে নভেম্বরে যে টেস্ট আছে, ওইটা আয়ারল্যান্ডের সাথে যে টেস্ট আছে ওইটা মাথায় রেখেই করছে। তো ওইটারই চলছে যে আসলে এখনও দীর্ঘ সময় বাকি আছে। তো আমরা চেষ্টা করছি যে এখানে ব্লক ট্রেনিং করা, জানেন যে বৃষ্টির সময়টা ডিফিকাল্ট, তারপরেও যে ব্লক ট্রেনিং করে যে টেকনিক্যাল যেসব জিনিসগুলো আরও ইমপ্রুভ করার জায়গা আছে। আমরা আগে কথা হয়েছে 1-to-1, তো সেই জিনিসটা যদি দেখি যে টেকনিক ওয়াইজ, তাহলে আমরা ওই জায়গাগুলোতে আসলে ফোকাস করে করার চেষ্টা করছি এবং সাথে সাথে ফিটনেস লেভেলটাও যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো হয়েছে এবং সেইভাবেই চলছে। তো এতদিন এটাই ছিল। আপনি জানেন যে এর মধ্যে কিছু প্লেয়ার আছে যারা ফার্স্টে অস্ট্রেলিয়াতে যে টি-20 হবে এবং তার পরবর্তীতে একটা 4-day ম্যাচ আছে। তো তারা এখন যে কয়জন আছে তারা লাল বলের মধ্যেই আছেন এবং যারা সামনে আপনারা জানেন যে NCL টি-20 আছে। তো সাদমান, যারা মমিনুল বা মুশফিক যারা আছে, তারা NCL খেলবে টি-20। তো আমরা আসলে শিফট করছি, রিসেন্ট 2-1 দিন হচ্ছে যে আমরা আসলে এটা শিফট করে, তারা এতদিন রেড বলে ছিল, এখন হোয়াইট বলে চলে আসছে। তো আমরা আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছি। দুইটা বিষয় আসছে এখানে। আপনি বললেন যে মানে থ্রুআউট দ্য ইয়ার, মানে পুরো বছরই হবে। আগে 6 মাস 4 মাস এমন আমরা বাইন্ডিং দেখতে পারতাম, 4 মাসের কোর্স হবে বা ট্রেনিং হবে, কিন্তু পুরো বছর বলছেন, মানে এটা কি এবারে শুরু হলো? আর পুরো বছর কিভাবে আপনারা? না, আমরা আসলে এটা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি এবং এটা লাস্ট ইয়ার থেকে শুরু করা এবং পুরো বছরব্যাপী, যেটা বললাম যে সবসময় এটা ট্রেনিং হতে থাকবে। আমরা কোচিং স্টাফ আছি, তারা আসলে আগে যেটা হতো যে তারা পার্সোনালি নিজেরাই আসলে এটা করতো। তো এটা কিভাবে আসলে গুছায় ভালোভাবে করা যায়, যেন প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে যেন তাদের প্রোগ্রেশনটা ভালো থাকে, এটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো এবং সেভাবেই আসলে করা, যেন ছেলেরা যে প্র্যাকটিস করবে এটার জন্য ডেভেলপমেন্টটা থাকে। এবং আপনারা জানেন যে আমরা এটা দুইটাভাবে করি। একটা হচ্ছে প্রিপারেশন ফেজ, যে একদম ম্যাচের কাছাকাছি চলে আসছে তখন আসলে আমরা চলে যাই যে কিভাবে আসলে ম্যাচে আমরা খেলবো, ওটা ম্যাচ সিনারিও কীভাবে আসলে করা যেতে পারে, যেটা আপনারা এখন দেখতেছেন যে হোয়াইট বল ওখানে ম্যাচ খেলছে। যেহেতু লাল বলের ক্ষেত্রে এখন আমার অনেক সময় আছে, তো আমরা চিন্তা করছি যে টেকনিকটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, সেই স্কিলগুলো কীভাবে আসলে বাড়ানো যায়, সেইগুলো ধরে তার এদেরও যখন আসলে টেস্ট খেলতে যাবে তার আগে জানেন যে NCL-এর 4-day ম্যাচ শুরু হয়ে যাবে। তো ওই প্রিপারেশনটা তারা ওই সময় নেবে। তো ওই সময় যদি না থাকতো তাহলে আমরাই আসলে 2-1টা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতাম যেন ওই প্রিপারেশনটা নিয়ে সে ঢুকতে পারে। যেটা বলেন যে টেস্টের প্লেয়ারদের মানে লং টাইম আছে, মানে এই সময়টা মানে যেই মানে টেস্টগুলো হয়েছে আর আমাদের কিছু ব্যাটারদের কিছু বলছিল বা টেস্ট ড্র করেছে, মানে স্পেসিফিক কি ফিটনেসের সাথে মানে এখন যে মুশফিক আছে, মুমিনুল আছে, ওদের নিয়ে কি আলাদা কাজ করতে? হ্যাঁ, অবশ্যই। এবং এই প্র্যাকটিসগুলো কিন্তু খুবই স্পেসিফিক হয় এবং ইন্ডিভিজুয়ালি হয়, আসলে ইন্ডিভিজুয়ালি করে যে আসলে কার কোথায় এরর আছে। যদি সাদমানের ডিফেন্স ভালো থাকে তার তো আননেসেসারি ডিফেন্সের জন্য অনেকটা সেশন আসলে করার দরকার নেই। আসলে যেসব এরিয়াতে আমরা আসলে কথা বলা হয়েছে এবং যেসব এরিয়াতে আমরা আগে প্ল্যান করেছি যে যেসব এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার, যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেই জায়গাগুলোতে কাজ করছি। এখন আমরা ইনডোর বেস করছি, এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে আমরা এটা নেট করব, তারপর আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো। তো এইভাবে আসলে প্ল্যান করা থাকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।
বাংলাদেশ টিমের রেড বল এবং হোয়াইট বল হোক সবচেয়ে বড় সমস্যা ব্যাটিংটা। তো ব্যাটিং নিয়ে আপনাদের স্পেসিফিক কোনো প্রোগ্রাম আছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে এমনি নর্মাল প্র্যাকটিসের চেয়ে ম্যাচ প্র্যাকটিসটার বড় হিসাবে আপনারা দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ম্যাচের দিকে আসলে কোনো গুরুত্ব মানবিক দিচ্ছেন যে কি ম্যাচ আছে সামনে বাংলাদেশের প্লেয়ারদের জন্য? এই টিম এইচপি এই টিমের যেটা জানেন যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যেখানে টি-20 খেলা হবে এবং তারপর 4 ডে আছে। তো এটার একটা এই টিমের এটাই প্রোগ্রাম আছে। আর ডোমেস্টিকে যেটা আছে যে এই ছেলেগুলা টি-20 খেলবে, এনসিএল খেলবে, তারপরে এনসিএলের 4 ডে ম্যাচ আছে। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, যেসব জায়গায় সে আসলে নিজের তৈরি করতে পারবে ইন্টারন্যাশনালের জন্য। অবশ্যই এটা যখন কোনো প্র্যাকটিস হয় তখন যে ব্যাটসম্যান থাকে বা যে বলার থাকবে, পেস বলার বা স্পিনার বলেন, তাদের নিজস্ব কিছু গোল থাকে, ওইটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করি। ওইটা টেকনিক্যাল হতে পারে, ওইটা মেন্টাল কোনো কিছু যদি ওইটার সাথে সাথে মনে হয় যে টাচ করার দরকার আছে, বা যদি বলেন যে ট্যাকটিস কোনো জিনিস দরকার আছে যেটা ব্লকের মধ্যেও আমরা আসলে করতে পারি। তো এই জিনিসগুলো মাথার মধ্যে থাকে এবং আসলে ওইভাবেই করা হয়। প্র্যাকটিস করবে, যেটা অনেক ঘাম ঝরাইলাম, অনেক কিছু করলাম, কিন্তু দিন শেষে আসলে কোনো পারপাস না থাকলে তো আসলে প্রোগ্রেশনটা বোঝা যায় না, ডেভেলপমেন্টটা বোঝা যায় না। তো আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রেখেই করি। এবং ব্যাটসম্যানদের জন্য যেটা বললেন, যারা নতুন বলে খেলবে তাদেরকে আসলে প্রতিদিনই নতুন বলে খেলানো হয়। বা এই ছেলেটা যখন সাদমান যখন আসলে লম্বা সময় ধরে খেলে ফেলবে, তখন মিডিলে যখন খেলবে তখন আসলে বল রিভার্স করতে থাকে, তখন আসলে কিভাবে খেলবে। তো এই জিনিসগুলা নতুন বলে তাকে খেলানো হচ্ছে। আবার কোনো দিন দেখা যায় যে হ্যাঁ বলটা একটু পুরানো হয়েছে, ওইখানে সুইং করে সেই সময়, বা বলটা বেশি পুরানো হয়ে গেছে রিভার্স করতেছে। তো বা কোনো দিন দেখা যায়, যেমন গামিনীর সাথে আমার কথা হয়, যদিও এটা খুব ডিফিকাল্ট, তারপরেও যে ঠিক আছে আজকে একটু ড্রাই উইকেট রেখো, আজকে নতুন বলে স্পিনাররা বল করবে। বাংলাদেশে সাধারণত খেলা হলে যেটা হয় যে সেকেন্ড ইনিংসে আমাদের স্পিনারদের দেখা যায়, মানে ব্যাটসম্যানদের দেখা যায় যে স্পিন নতুন বলেই হ্যান্ডেল করতে হয়, তখন উইকেট অনেক ডাস্ট থাকে। তো এই যে সিচুয়েশন একটা বললাম, এরকম আমরা আসলে সিচুয়েশন ক্রিয়েট করি এবং করে তাদেরকে চ্যালেঞ্জ দিই, যেন এই চ্যালেঞ্জগুলো যেগুলো আসলে রিলেট করে আমাদের দেশে যখন টেস্ট হবে বা বাইরের দেশে যখন টেস্ট খেলতে যাব, তখন ওই চ্যালেঞ্জগুলো যেন ওরা ওই জায়গায় যে ওটা বুঝতে পারে এবং কীভাবে হ্যান্ডেল করবে এটা ধরতে পারে। এই প্র্যাকটিসগুলো আসলে এখানে করানো হয়। কিছুদিন আগে সৌম্যর সাথে কথা হচ্ছিল, তিনি ইন্টারভিউতে বলেছেন আসলে টেস্টটাকে তিনি এখনো ওন করেন এবং তিনি খেলতেও চান যদি ভবিষ্যতে তিনি সেই সুযোগটা পান। তিনি প্র্যাকটিস করছেন। তো সৌম্যর সাথে কি আপনার টেস্ট নিয়ে কোনো আলাদাভাবে কথা হয়েছে কিংবা আপনার সাথে কোনো কাজ করেছেন? সৌম্য আসলে আপনি জানেন যে জিএসএলে ছিল, আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএলে ছিল। তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হয়েছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না, সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায় যে খেলতে চায় এবং সে যখন লাল বলে খেলবে, লাল বল এবং সাদা বলের মধ্যে জানেন যে খেলার অনেক ডিফারেন্স আছে, ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে, মাইন্ডসেট আলাদা থাকে, প্ল্যানিং আলাদা থাকে, শটের এক্সিকিউশন আলাদা থাকে। তো জিনিসগুলো হয় তাদেরকে এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শিখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে, আমি আসলে কিভাবে আমি খেলবো, আমার টেকনিকগুলো কিভাবে এক্সিকিউশন করব। তখন এখান থেকে বের হয়ে যখন ওয়ানডে খেলবে তখন একরকম থাকে, যে ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয়। আবার টি-20তে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস রান নিচ্ছি এইগুলোরে আমরা চান্স নেই যেন আমরা এটারে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি। তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই আসলে চেঞ্জ হয়। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেকলিস্ট থাকবে ব্যাটসম্যানদের যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবা। এবং এই ফরম্যাট থেকে যখন সে ওয়ানডে খেলতে যাবে তখনও ওই চেকলিস্ট থাকবে, ওই চেকলিস্ট অনুযায়ী। তো এইভাবে টি-20 যখন খেলবে তো আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই 3 ফরম্যাটে খেলুক। তার আসলে টিম হবে কিন্তু সবাই সৌম্য যখন ধরেন টেস্টে এখন নাই, কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যেন সে প্রিপেয়ার্ড হয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফরম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটাও বাড়বে। বাংলাদেশের ব্যাটাররা সারা পৃথিবীর যেখানেই খেলুক ইনকনসিস্টেন্স কেন, মানে তারা অধারাবাহিকতা আর একটা প্রতিমূর্তি বাংলাদেশের ব্যাটিং দেখা।
যে ফরম্যাটে খেলুক, আজকে ভালো খেললে কালকে আবার আমরা নাই, এরকম একটা সিচুয়েশন তৈরি। কারণটা কি? আমার কাছে মনে হয় এটার জন্য আমাদের এটার কালচারটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখা যায় আমরা কিভাবে রেট করি। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয়, সেখানে একটা রান বা 100 200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি আমরা। ওইখানে যে দেখা যায় যে একটা ছেলে যখন ডোমেস্টিক খেলে যখন ন্যাশনাল টিমে চান্স পেতে চায়, তার আসলে অ্যাভারেজ ভালো লাগে, হ্যাঁ, ধারাবাহিকভাবে তাকে পারফর্ম করতে হয়। তো আমাদের দেশে এখনও পর্যন্ত ওই প্লেয়ার আমরা আসলে একটা দুইটা ম্যাচ দেখে আসলে চিন্তা করি ছেলেদেরকে সাকসেস। তো আমাদের দেখবেন যে আমাদের ডোমেস্টিকেও ধারাবাহিকতাটা কম। আমাদের যখন এই ধারাবাহিকতা ডোমেস্টিকেও বাড়বে এবং চ্যালেঞ্জগুলো যদি কম্পিটিশনটা যদি ডোমেস্টিকেও বাড়ে, তখন দেখবেন যে ইন্টারন্যাশনালিও তারা এখানেও বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে, তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হয় কি, এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে। তো আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চিন্তা করছি বা তাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করার চেষ্টা করছি যে আসলে রান যেটা হয়ে গেছে হয়েই গেছে। অ্যাকচুয়ালি তুমি আসলে তার পরের দিন তুমি আসলে কিভাবে খেলবা এবং ওইটা ভুলে যেয়ে কিভাবে তুমি আসলে ফার্স্ট দিন যে আসলে যে ফোকাস, যে ডিটারমিনেশন বলেন বা কমিটমেন্ট নিয়ে তুমি ব্যাটিং করছো, ওইটাও যেন এই ধারাবাহিকতাটা আসলে থাকতে হবে। যে ছেলে আমার কাছে মনে হয় যে ছেলে রান করছে, 1টা 2টা ইনিংসে বড় রান করছে, তার আসলে তো তার মধ্যে টেকনিক্যালি ফল্টের থেকে আসলে কিভাবে চিন্তা করছি, হ্যাঁ, বা আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কালচারটা ছিল না, আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি এবং ছেলেদের মধ্যে ওই হাঙ্গারনেসটা আনার চেষ্টা করছি যে আসলে এই যে রানটা করতেছো, আসলে এই রান তো যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনার অ্যাভারেজ যদি থাকে 50-এর উপরে, তাহলে ঠিক আছে, ব্যাটসম্যান আপনি বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি 2টা টেস্ট খেললেন, আপনার অ্যাভারেজ হবে 80। হ্যাঁ, তো এই যে চিন্তা করাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ছেলেদেরকে এখন পুশ করছি এবং আমি আশাই করব এবং ছেলেরাও আসলে সেইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছে যে না, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে আসলে ভালো ব্যাটিং হচ্ছে এই টুর্নামেন্টে, আসলে কত এভারেজ, কত স্ট্রাইক রেট, এইগুলো, বা আমি ভালো বোলিং করলাম, তাহলে আমি আসলে ওই সিচুয়েশনে আমার এখন এক বল আমি নতুন বলে ভালো বল করে চলে গেলাম, আমার ব্যাটিং পার্টনারশিপ হয়ে যাচ্ছে, আমি এসে পাচ্ছি কিনা ব্রেক দিতে। আমরাও আজকাল আমরা আর ওই দেখে এই মানে একটা প্লেয়ারকে মেজার করছি না যে আসলে কিভাবে করব, জায়গাটাও জায়গাটা যে আসলে ইম্প্যাক্ট রাখছে কিনা, একটা ম্যাচের মধ্যে কে কোথায় ইম্প্যাক্ট রাখার জায়গা, সেই জায়গায় যে ইম্প্যাক্ট হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে যখন আমরা তাদেরকে নোটিশ করছি, তো আমার কাছে মনে হয় এখান থেকে আমরা বের হতে পারবো। এটা তো সবসময় আমরা বলে আসি যে ভালো উইকেট হলে উইকেটের পরে ডিপেন্ড করে আসলে একটা ব্যাটসম্যানের ব্যাটিং প্যাটার্নটা কেমন হবে। তো যেহেতু যদি লো বাউন্স উইকেট হইতে থাকে, তাহলে ব্যাটিংটাও আসলে ওরকম হয়ে যায়, সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানরা রিস্ক নিতে ভয় পায়। আপনি যখন শর্টস খেলতে যাবেন তখন আপনার কিছু রিস্ক তো নিতে হবে। তো দেখা যায় যে এটা ব্যাটিংয়ে যেটা মানে আমরা অ্যাফেক্টেড, যে আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা খুবই এটা ঢুকে পড়ে এবং আমরা সাফার করতে থাকি। তো উইকেট যত ভালো হবে, এবং এমন না যে সবসময় ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে, আমরা যে উইকেটে আসলে আমরা টেস্ট খেলতে চাই, চ্যালেঞ্জিং উইকেট, লো বাউন্স, এরকম উইকেটও থাকবে। আসলে উইকেটে বিভিন্ন টাইপের উইকেটে অ্যাডাপ্ট কীভাবে করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন উইকেটে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসলে বিভিন্ন উইকেটে খেলবে এবং অ্যাডাপ্ট কীভাবে করছে, চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সোহেল ভাই, আপনি একটা কথা বললেন যে ডোমেস্টিকে প্র্যাকটিসের অভ্যাস, ডোমেস্টিকে ব্যাক টু ব্যাক খেলার অভ্যাস থাকতে হবে। বাংলাদেশে এরকম অভ্যাস করা প্লেয়ার কিন্তু অনেকগুলোই আছে, ধরেন ওপেনিংয়ে খেলে, এরকম প্লেয়ার ন্যাশনাল টিমে আসে, ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে, খুব ভালো করছে, কিন্তু আবার ন্যাশনাল টিমে গেলে আবার সেই রকম
পুরো এটা দেখা যায় যে এটা ডোমেস্টিকের মান যখন আপনার চ্যালেঞ্জ, যখন আপনি কোন চ্যালেঞ্জে রান করছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি চ্যালেঞ্জ বেশিক্ষণ না থাকে, দেখা যায় যে অপোনেন্ট টিমে খেলা হচ্ছে ইন্টারন্যাশনালি, ওই পাশের বলার যে আছে সে 2টা ভালো বলার আছে, আমি জানি ওই 2টা বলার ভালো খেলে দিলে তারপরে খেলাটা আস্তে আস্তে আমার দিকে আমি কন্ট্রোলে আনতে পারবো। কিন্তু ভালো যেসব জায়গার ডোমেস্টিক ক্রিকেট হয়, দেখা যায় যে ওইটার মধ্যে 5টা বলার মধ্যে 4টা বলার আসলে ভালো, লম্বা সময় ধরে থ্রেট করছে। তো এই জায়গাগুলোতে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়ে যায়। তো উইকেট আসলে বললাম না, উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ভালো আসলে পেস বোলিং, ভালো বাউন্সি ট্র্যাক দিই, তাহলে বলার ভালো এনকারেজ হবে, ভালো বলার বের হবে, তো তখন ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ বেশি হবে। আপনি যদি বলার ভালো না হয়, ব্যাটিং মানে ইমপ্রুভ করাটা খুবই ডিফিকাল্ট। কেন, আমি ব্লক ট্রেনিং করাতে পারি, আমি শর্টস শেখাইতে পারি, সেটা মেশিনে করতে পারি, সেটা গ্রানাইডে করতে পারি বা ফ্লিকার দিয়ে করতে পারি, কিন্তু ম্যাচের মধ্যে থ্রেট রেখে অনেক সময় চ্যালেঞ্জে যদি ব্যাটিং করতে হয়, অপোনেন্ট বলার যত ভালো হবে, ব্যাটসম্যানদের মেন্টাল ম্যাচুরিটি তত ভালো হবে, স্কিল তত ভালো হবে, শর্টসের এক্সিকিউশন ভালো হবে, ডিসিশন মেকিং ভালো হবে, সবই ভালো হবে। আর একটা কোশ্চেন, হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে মানে জাতীয় দল থেকে যখন ক্রিকেটাররা ফেরে তখন বাংলাদেশ টাইগার্সের হচ্ছে গিয়ে তারা করে, তখন আপনারা তাদেরকে নার্সিং করেন। এখন কথা হচ্ছে যে যখন জাতীয় দল থেকে ফেরে কিংবা জাতীয় দলে খেলে, তখন আপনারা আসলে রাইট ডাউন করেন কিনা তাদের পারফরমেন্স কেমন এবং কোথায় কোথায় ছিল, সেইটা ধরে আপনারা আসলে কাজ করার চেষ্টা করেন। আপনার কি মনে হয় এটা করা হয় না? লাস্ট সিরিজে আপনাদের অবজারভেশন আসলে কি ছিল, বিশেষ করে লালমোহন ক্রিকেটে? শ্রীলঙ্কাতে আসলে দেখা যায় যে শ্রীলঙ্কানরা আসলে কি স্ট্র্যাটেজিতে খেল, শ্রীলঙ্কাতে আসলে প্রথম যেটা করে আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যানদের জন্য, ওরা যখন বোলিং করে প্রথমে অ্যাটাক করে, যদি না হয় তাহলে ওরা খুব ডিফেন্সিভ থাকে। ওরা জানে যে আমাদের ধৈর্য কম, তো ওরা চিন্তা করে যে আমরা এই সময় বোলিং পার্টনারশিপ করি, আমরা খেলাটারে আমাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি, আমাদের ভুল করার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো আসলে আপনি যেটা বললেন যে আমরা আসলে অ্যানালিসিস করি কি না, অবশ্যই অ্যানালিসিস করি, এবং তারা আসলে কিভাবে চিন্তা করতেছে। আমরা তাহলে টাইগার্সে যখন প্র্যাকটিস হয় এবং লাল বলের ক্ষেত্রে যেটা হয়, আমি অনেক সময় ধরে ব্যাটিং করাই। এটার কারণ হচ্ছে যেন আমি 2 ঘন্টা, আমি তারপরে এসে লাঞ্চের পরে আবার ব্যাটিং করব 2 ঘন্টা, আমি দেখি যে ডিসিশন মেকিংটা ঠিক আছে কি না, আমি কতক্ষণ ধরে, কেন ওদের সাথে খেলতে গেলে আপনার পেশেন্স ভালো থাকতে হবে, আপনার ডিসিশন মেকিং ভালো থাকতে হবে। আপনি যেটা ধরেন, আপনি যেটা মানলেন, যেটা নর্মালি অন্য দেশের সাথে হলে 4 হয়ে যায়, ওরা দেখা যায় একটা ফিল্ডার দিয়ে রাখছে এবং ফার্স্ট ওভারেই থাকে যে এদিকে ফিল্ডার দিয়ে রাখে, মারে 1 হয়, তো ওরা আমাদের সাথে এইটা দিয়ে খেলে। তো আমরা চিন্তা করি যে ঠিক আছে, যে আমরা আসলে কীভাবে প্রফেশনে 1 হলে 1 হবে, কিন্তু আমরা ওইটা ইম্প্রোভাইজ খেলতে যাব না, কারণ লাল বলে ইম্প্রোভাইজ খেলার কোনো চান্সই নাই। যেটা বল রান হলে হবে, না হলে হবে না, কেন এটা একটা লম্বা সময়ের খেলা। তো অবশ্যই এগুলো নিয়ে চিন্তা করা হয় এবং এভাবেই প্ল্যান করা হয় যে আসলে কীভাবে করব।